আমার বাবার ফোনে একটা পিচ্চি মেয়ে কল দিয়ে বলল, হ্যালো, আমার ডেইরি মিল্ক চকলেট শেষ, বিস্কুটও শেষ, এগুলো দিয়ে যাও। আমি পিচ্চি মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি বাবু? কার ফোনে কল দিছ? মেয়েটা আমাকে উল্টো জিজ্ঞেস করলো, তুমি কে? আর কিছু জিজ্ঞেস করতে যাব এমন সময় একজন মহিলার কণ্ঠ শুনতে পেলাম, ফোনটা দাও তো। পরের মুহূর্তে কল কেটে গেল। বাবা ড্রয়িং রুমের টেবিলের ওপর ফোনটা রেখে ওয়াশরুমে গিয়েছিলেন। ঠিক তখনই কলটা এসেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ছোট মেয়েটা ভুল করে বাবার নম্বরে ফোন দিয়েছে। সেই ভেবেই ফোনটা আবার টেবিলের ওপর রাখতে যাচ্ছিলাম, কিন্তু কি মনে করে ফোন কল লিস্টে ঢুকে নাম্বারটা ডিটেলসে চাপ দিলাম। আমার চোখ যেন বিনয়ে বড় হয়ে গেল। এই নম্বর থেকেই তো প্রতিদিন 2-3 বার কল আসে, শুধু আজ না, অনেক দিন ধরেই। ঠিক তখনই বাবা ওয়াশরুম থেকে বের হলেন। আমি তাড়াতাড়ি ফোনটা আগের জায়গায় রেখে দিলাম, যেন কিছুই হয়নি। কিন্তু আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি এখনই বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, নাকি আগে মাকে সব জানাবো? আমার নাম মিথিলা। আমি এবার ইন্টারমিডিয়েটে পড়ি। আমার বাবা একজন হাই স্কুলের শিক্ষক। আমাদের পরিবারটা খুব সাধারণ। বাবা স্কুলে পড়ান, মা সংসার সামলান। ছোটবেলা থেকে বাবাকে আমি সৎ, ভদ্র আর দায়িত্ববান মানুষ হিসেবে দেখে এসেছি। পুরো এলাকায় বাবার অনেক সম্মান, সবাই তাকে শ্রদ্ধা করে। তাই আজকের ঘটনাটা যেন কিছুতেই মাথা থেকে সরাতে পারছিলাম না। একটা ছোট মেয়ে কেন বাবাকে চকলেট আর বিস্কুট এনে দিতে বলবে? আর সেই মহিলাই বা কে? রাতের খাবারের সময় আমি চুপচাপ ছিলাম। মা কয়েকবার জিজ্ঞাসা করলেন, কিরে, শরীর খারাপ নাকি? আমি শুধু মাথা নেড়ে বললাম, না। বাবা তখন খুব স্বাভাবিকভাবেই খবর দেখছিলেন। মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে বললেন, পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? সামনে কিন্তু পরীক্ষা। আমি শুধু হ্যাঁ বললাম। বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম, মানুষটা কি সত্যিই কিছু লুকিয়ে রেখেছেন, নাকি আমি অকারণে সন্দেহ করছি। খাওয়া শেষে নিজের ঘরে চলে এলাম। বই খুলে বসেছিলাম, কিন্তু এক লাইনও পড়তে পারছিলাম না। বারবার সেই ছোট মেয়েটার কণ্ঠ কানে ভেসে আসছিল, আমার ডেইরি মিল্ক চকলেট শেষ। পরের দিন সকালে বাবা যথারীতি স্কুলে চলে গেলেন। যাওয়ার আগে মাকে বললেন, আজ ফিরতে একটু দেরি হবে, ফার্স্ট মিটিং আছে। কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সত্যি কি ফার্স্ট মিটিং, নাকি অন্য কোথাও যাবে? সারাদিন অস্থির লাগছিল। অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম, কাউকে কিছু বলার আগে আমাকে সত্যিটা জানতে হবে। বিকেলে বাবা স্কুলে যাওয়ার পর আমি আবার বাবার ফোনের কথাটা ভাবতে লাগলাম। সেই নাম্বারটা আমার মাথায় গেঁথে গেছে। সুযোগ পেলে এই নাম্বারটা নিজের ফোনে তুলে রাখবো, তারপর জানতে চেষ্টা করব নাম্বারটার মালিক কে। সত্যি যদি সবকিছু ভুল বোঝাবুঝি হয়, তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হব। কিন্তু যদি ভুল না হয়, তাহলে আমাদের পরিবারের সামনে এমন এক সত্য অপেক্ষা করেছে, যেটা হয়তো আমাদের জীবনটাই বদলে দিতে পারে। আর সেই সত্য জানার প্রথম পদক্ষেপটা আমাকে জানতে দিতে হবে। সারাদিন বুকের ভেতরে যে অস্থিরতা কাজ করছিল, বিকেলের পর তা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। কোনো কাজে মন বসাতে
পারছিলাম না। পড়ার টেবিলের বইগুলো খোলাতেই পড়ে রইল, কিন্তু একটা শব্দ মাথায় ঢুকছিল না। আমার মাথায় তখন কেবলই ঘুরছিল সেই রহস্যময় নাম্বারটা। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলেন। ক্লান্তি কাটানোর জন্য মা বাবাকে চা দিতে রান্নাঘরে গেলেন। ঠিক তখনই সুযোগটা পেয়ে গেলাম। বাবার ফোনটা সোফায় পড়েছিল। আমি দ্রুত নাম্বারটা মুখস্থ করে নিজের ফোনে তুলে নিলাম। নাম্বারটার মালিক কে তা জানার জন্য ছটফট করতে লাগলাম। ট্রু কলারে সার্চ দিতে একটা নাম ভেসে উঠল, আরিফ স্যার। নামটা দেখে আমার কুঁচকে গেল। আরিফ স্যার তো বাবার স্কুলেই গণিতের শিক্ষক। যতটুকু জানি তিনি বেশ কিছুদিন ধরে স্কুলে আসছেন না। কিন্তু একজন শিক্ষকের ফোন থেকে আরেকটা পিচ্চি মেয়ে আমার বাবাকে চকলেট এনে দিতে বলবে কেন? আর সেই মহিলাই বা কেন? তিনি তড়িঘড়ি করে কলটা কেটে দিলেন। রহস্যটা জট পাকানোর বদলে যেন আরো ঘনীভূত হয়ে লাগলো। পরের দিন সকালে বাবা যথারীতি স্কুলে চলে যাওয়ার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ড্রয়িং রুমে মা তখন কাপড় ভাঁজ করছিলেন। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। গলাটা সামান্য পরিষ্কার করে বললাম, মা, একটা কথা জিজ্ঞেস করব? মা আমার দিকে তাকিয়ে হাসলেন। বল, কি বলবি? আরিফ স্যার কেন স্কুলে আসছেন না গো? বাবা কাল বলছিল স্টাফ মিটিং আছে। স্যারের কোনো খবর জানেন? আমার প্রশ্নটা শুনে মায়ের হাতের কাজ স্তব্ধ হয়ে গেল। মায়ের বুকের চেনা হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে এক গভীর বিষাদ আর করুণা ভর করল। মা একটা দীর্ঘশ্বাস ফেলে কাপড়ের টুকরোটা পাশে রাখলেন। তারপর আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মিথিলা, আসলে আরিফ স্যারের জীবনে একটা মস্ত বড় ঝড় বয়ে গেছে রে। আমি কৌতূহলী হয়ে মায়ের দিকে তাকালাম। মা বলতে লাগলেন, মাস 6 আগে একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে আরিফ স্যারের দুটো পা কেটে ফেলতে হয়েছে। মানুষটা পুরোপুরি পঙ্গু হয়ে গেছেন। আর এই ঘটনার পরে স্যারের স্ত্রী, মানে ওই লোভী মহিলাটা, এই পঙ্গু মানুষটার দায়িত্ব নিতে পারবে না বলে ওনাদের একমাত্র ছোট মেয়েটাকে ফেলে রেখে অন্য একজনের সাথে চলে গেছে। মায়ের কথাগুলো শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। মা বলতে থাকলেন, এখন ওই পরিবারে আছে শুধু পঙ্গু আরিফ স্যার, ওনার বৃদ্ধা মা আর ওই 5 বছরের অবুঝ মেয়েটা। আরিফ স্যারের চিকিৎসার খরচ আর সংসারের হাল ধরার মতো কেউ নেই। তোর বাবা তখন এই অবস্থা দেখলেন, তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। তোর বাবা আরিফ স্যারকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিলেন, আরিফ, তুমি নিজেকে একা ভেবো না। যতদিন আমি আছি, যতদিন আমি বেঁচে আছি, তোমার এই কোনো অভাব হতে দেব না। আর তোমার এই মা হারা মেয়েটার সব দায়িত্ব আজ থেকে আমার। মা একটু থেমে ওনার চোখটা মুছলেন। তারপর বললেন, সেই থেকে তোর বাবা প্রতি মাসে নিজের বেতনের সামান্য কিছু অংশ ওই মেয়েটার পেছনে খরচ করেন। সপ্তাহে 2-3 বার নিজে গিয়ে ওনাদের বাজার সদাই করে দিয়ে আসেন। আর ওই ছোট মেয়েটা, ও তো মা হারিয়েছে, ও এখন তোর বাবাকে নিজের বাবার মতো করে চিনেছে। তোর বাবা ওকে বলেছেন, মা, তোমার যখন যা লাগবে এই কাকুকে বলবে, কাকু এনে দেবে। তাই মেয়েটা বায়না ধরলেই তোর বাবা ফোনে কল দেয়। তোর বাবা যত ব্যস্ততার মাঝেও ওনার ওই দায়িত্ব কখনো ভোলেন না। মায়ের মুখ থেকে সত্যিটা শোনার পর আমার চোখের কোণ দিয়ে নোনতা জল গড়িয়ে পড়ল। এক তীব্র
অপরাধবোধ আমার বুকটা ফেটে যেতে চাইল। আমি কাল রাত থেকে আমার সেই সৎ আদর্শবাদী বাবাকে মনে মনে সন্দেহ করেছিলাম। অথচ মানুষটা আড়ালে এক ফেরেশতার মতো একটা অসহায় পরিবারের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। নিজের মুখ সদ্য বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাচ্ছেন। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বাবা চান না ওনার এই সাহায্যের কথা বাইরে কেউ জানুক। উনি বললেন, ডান হাত দিয়ে যেন বাম হাতও না জানে। আমি সব জানি বলেই তোর বাবার এই কাজে সব সময় সায় দিই। বিকেলের দিকে কলিং বেলের শব্দ হতেই আমি নিজে গিয়ে দরজা খুললাম। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন আমার বাবা। ওনার কাঁধে স্কুলের ব্যাগ আর এক হাতে বাজারের থলি। অন্য হাতটায় উকি দিচ্ছে একটা বড় ডেইরি মিল্ক চকলেটের প্যাকেট আর বিস্কুটের কার্টন। বাবার ক্লান্ত ঘর্মান্ত মুখের দিকে তাকিয়ে আমার চোখ দুটো আবার ভিজে উঠল। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বাবা কিছুটা অবাক হয়ে হেসে বললেন, কি রে মিথিলা, কি হয়েছে? মা কি বকা দিয়েছে? আমি বাবার বুক থেকে মাথা তুলে ওনার হাতের চকলেটের প্যাকেটটার দিকে তাকালাম। চোখের জল মুছে হাসি মুখে বললাম, না বাবা, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। আজ বিকেলে আরিফ স্যারের বাসায় তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। তোমার ওই ছোট মেয়েটার সাথে আমি একটু দেখা করতে চাই। বাবা মুহূর্তে সবকিছু বুঝে গেলেন। ওনার চোখে এক পরমর্শ তৃপ্তি আলো গেল। তিনি স্নেহ ভরে আমার মাথায় হাত রেখে বললেন, চল মা, আজ থেকে আমরা দুজনে ওনাদের দায়িত্ব ভাগ করে নেব। আমি গর্বে বুক ফুলিয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, হাই স্কুলের শিক্ষক আমার এই সাধারণ বাবাটি যে আসলে কতটা অসাধারণ তা আজ আমি মনে প্রাণে উদ্বুদ্ধ করতে পারলাম। সমাপ্ত। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।